তোদের কি করাছিলাম বল? তড়িৎ বিভব চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, তাই না? তো তড়িৎ বিভব চ্যাপ্টারে আমি করিয়েছিলাম হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ বিভবের মান, তাই তো? একটা তড়িৎ দ্বিমেরুর জন্য এতদূর পর্যন্ত তোদের করিয়ে দিয়েছিলাম। ওকে, এবার নেক্সট শুরু করছি। তড়িৎ বিভব চ্যাপ্টার, দেখ তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর এই পার্টটা পর্যন্ত হয়ে গেছিল আগের ক্লাসে। এবার আলোচনা হবে তড়িৎ বিভবের সাথে তড়িৎ ক্ষেত্রের সম্পর্কটা কি। তড়িৎ বিভবের সাথে কার? তড়িৎ ক্ষেত্রের সম্পর্কটা কি? তাহলে আমরা এখন সম্পর্ক দেখব। তড়িৎ বিভব ও তড়িৎ ক্ষেত্র, মন দিয়ে বুঝবি এর মধ্যে সম্পর্ক। কোনো একটা অঞ্চল, ধরে নে এই জায়গাটাতে আমি এরকম ভাবে তড়িৎ ক্ষেত্রকে রিপ্রেজেন্ট করছি। তাহলে এইরকম ভাবে যদি তড়িৎ ক্ষেত্রকে রিপ্রেজেন্ট করি, তার মানে তুই বুঝে গেলি যে এই অঞ্চলটাতে তড়িৎ ক্ষেত্রের মান কনস্ট্যান্ট, তাই না? সুষম তড়িৎ ক্ষেত্র কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়? সমান্তরাল সরলরেখা এবং সমদূরবর্তী, তাই তো আছে, সমান দূরে রাখার চেষ্টা করেছি আমি। তাহলে এই অঞ্চলটাতে তড়িৎ ক্ষেত্রের মান কি? কনস্ট্যান্ট বা সুষম তড়িৎ ক্ষেত্র আছে। বোঝা গেছে এতটুকু? আচ্ছা, এবার আমি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো পয়েন্ট ইমাজিন করছি। সাপোজ এই একটা পয়েন্ট এ আর একটা পয়েন্ট বি। কেউ বলতে পারবি যে এ আর বি এই দুটো বিন্দুর মধ্যে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান বেশি হবে? বাহ, তাহলে মন দিচ্ছিস তার মানে তোরা। তার মানে দুটোতেই তড়িৎ ক্ষেত্রে একই হবে। এবার বল তড়িৎ বিভব কোনটাতে বেশি হবে? তাই শিওর ভাবনা চিন্তা করে বলছিস? তড়িৎ ক্ষেত্র একই মেনে নিয়েছি আমি, এবার তড়িৎ বিভবও কি একই? বিন্দু দূরত্ব সেম নেই, আলাদা আলাদা জায়গায় আছে। বি বেশি হবে। মোট কথা তড়িৎ বিভব একই তো হবে না। তার রিজনটা আমি বলছি শোন। অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসবো, বি তে নিয়ে আসতে একটা কার্য, এ তে নিয়ে যেতে আরো একটা কার্য করতে হবে, তাই না? এবার দেখ, অ্যাকচুয়ালি চার্জ কোন দিকে আছে? এদিকে আছে, তবেই তো তড়িৎ ক্ষেত্র বহির্মুখী। প্লাস কিউ চার্জ এখানে আছে, তবেই তড়িৎ ক্ষেত্র বহির্মুখী। তার মানে যত কিউ চার্জের দিকে এগাবো তত বেশি কাজ করতে হবে আমাকে, বিকর্ষণ বলের বিরুদ্ধে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। তার মানে যত বি থেকে এ এর দিকে যাবো তড়িৎ বিভবের মান কি হবে? তত বাড়বে। বোঝা গেল? অর্থাৎ তুই বলতে পারিস এ বিন্দুর বিভব ইজ গ্রেটার দেন বি বিন্দুর বিভব, ভি এ গ্রেটার দেন ভিবি। কারো সমস্যা নেই এতদূর পর্যন্ত? ওকে, এবার আমি চাইছি কি তড়িৎ বিভব আর তড়িৎ ক্ষেত্রের মধ্যে সম্পর্ক, তাই তো? তো এই অঞ্চলটাতে যেহেতু তড়িৎ ক্ষেত্র সুষম, মানে প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান সমান, এ বিন্দুতেও তড়িৎ ক্ষেত্র যা, বি বিন্দুতেও তড়িৎ ক্ষেত্র তাই, দুটো জায়গাতে তড়িৎ ক্ষেত্রের মান একই। তো আমি একটা স্মল কিউ চার্জকে ধরো আমি নিয়ে যাব, কাকে নিয়ে যাব? স্মল কিউ চার্জকে, বা স্মল কিউ না নিয়ে আমি নিয়ে নিচ্ছি ধর +1 কুলম। +1 কুলম চার্জকে আমি নিয়ে যাবো কোথা থেকে কোথায়? ফ্রম বি টু এ। বি থেকে কোথায় নিয়ে যাবো? এ তে নিয়ে যাবো। তাহলে অবভিয়াসলি আমাকে কিছু কার্য করতে হবে। কি পরিমাণ কার্য করতে হবে? দেখ, এই পরিমাণ কার্য করতে হবে। সেই কার্যটাকে আমি এরকম ভাবে বের করবো যে বল ইন্টু সরণ। সরণটাকে তুই কি বলে দিবি? এইটুকু ডিস্টেন্সকে আর বলে দে। তাহলে বল ইন্টু সরণ, এরকম ভাবে তুই কৃতকার্য বের করতে পারিস। এরকম ভাবে কৃতকার্য বের করতে পারিস যে কার্য সমান সমান বল গুণিত সরণ। বলের জায়গায় ই কেন লিখেছি? এফ কেন লিখলাম না? কারণ একক আধান আছে। একক আধানের উপর ক্রিয়াশীল বলকে আমরা তড়িৎ ক্ষেত্র ই দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে আর দূরত্ব নিয়ে যাওয়ার জন্য কতটা ভাগ করতে হলো? ই ইন্টু আর। আচ্ছা, ভেক্টর ফর্মে লিখতে গেলে তো এরকম ডট প্রোডাক্ট হয়ে যেত। বোঝা গেছে ব্যাপারটা? খেয়াল কর, ই ভেক্টর এই দিকে, আর ভেক্টর উল্টো দিকে নিয়ে আসছি আমি। ই ভেক্টর কোন দিকে? ওই দিকে, বাট আমি সরিয়ে দিচ্ছি কোন দিকে? উল্টো দিকে। তাহলে অ্যাঙ্গেল কত এদের মধ্যে? 180 ডিগ্রি। ভেরি গুড। তাহলে আমি এটাকে ভেঙে লিখতে পারি ই আর কস 180 ডিগ্রি। অবভিয়াসলি এটা লিখতে পারি আমি, তাই না? কস 180 ডিগ্রির ভ্যালু জানা আছে তোদের? -1। তার মানে বেরালো কত? এটা ই ইন্টু আর। বোঝা গেছে? এই যে কৃতকার্যটা, এটা একক আধানের জন্য ক্রিয়াশীল, তাই না? একক আধানের উপর কৃতকার্য। তো একক আধানের কৃতকার্যকে আমি যদি এরকম লিখি ভি এ মাইনাস ভিবি, বিভবের পার্থক্য মানেই তো একক আধানকে নিয়ে যাওয়ার জন্য কতটা কৃতকার্য। আলাদা কথা? একটাই কথা। তার মানে ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু তুই এটা লিখতে পারিস, বা তুই বলতে পারিস যে ই ইকুয়াল টু মাইনাস ভি এ মাইনাস ভিবি ডিভাইডেড বাই আর। এই হচ্ছে সম্পর্ক। তড়িৎ ক্ষেত্র ইকুয়াল টু কি? বিভব পার্থক্য বাই দূরত্ব। আর সামনে কিন্তু একটা নেগেটিভ সাইন চলে আসছে। তড়িৎ ক্ষেত্র ইকুয়াল টু কি বললাম? বিভব পার্থক্য বাই দূরত্ব, সামনে একটা নেগেটিভ সাইন। ঠিক আছে? এই যে কাজটা করলাম, এটা সুষম তড়িৎ ক্ষেত্র। মানে কোনো অঞ্চলে তড়িৎ ক্ষেত্র যদি কনস্ট্যান্ট ভ্যালুর হয়, তাহলে এই এই স্টেপটা এগাবো এরকম ভাবে।
কিন্তু যদি কোনো অঞ্চলে সুষম তড়িৎ ক্ষেত্র না হয়ে অসম তড়িৎ ক্ষেত্র হয়, মানে বুঝতে পারছিস, বিভিন্ন জায়গায় তড়িৎ ক্ষেত্রের মান বিভিন্ন, তাই না? সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে তার এরকম তীর চিহ্ন দিয়ে দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি না অসম তড়িৎ ক্ষেত্রকে। তো আমি এরকম ভাবে দেখাচ্ছি যে এটা হলো তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন, ঠিক আছে? দুটো বিন্দু নিয়েছি খুব কাছাকাছি, এ আর বি, খুব কাছাকাছি। অসম তড়িৎ ক্ষেত্র মানে বিভিন্ন জায়গায় তড়িৎ ক্ষেত্রের মান তো আলাদা আলাদা, বাট এই বিন্দু দুটো এতটা কাছে নিয়েছি, এতটা কাছে নিয়েছি যে সেখানে তড়িৎ ক্ষেত্র প্রায় সমানই ধরে নিতে পারিস তুই, সামান্য একটু পরিবর্তন না ধরলেই চলবে। বোঝা গেছে এতটুকু? আচ্ছা, তো এইটুকু অঞ্চলে তড়িৎ ক্ষেত্র তুই ধরে নে ই ভেক্টর, কত? ই ভেক্টর। আর এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে ডিআর, কতটুকু? ডিআর, খুব ক্ষুদ্র, তাই না? তাহলে তুই বল ই ভেক্টরের বিরুদ্ধে যদি আমাকে ডিআর দূরত্ব নিয়ে যেতে হয় তাহলে ই ডট ডিআর এই পরিমাণ কার্য করতে হবে আমাকে, সিমিলারলি এটার মতো ই ডট ডিআর করতে হবে। আর এখান থেকে ডিআর কে যদি ডটকে যদি ভেঙে দিস তাহলে ই ডিআর কস 180 ডিগ্রি চলে আসবে, মানে তুই পেয়ে যাবি ই ডিআর উইথ নেগেটিভ সাইন, তাই তো পাবি নাকি? পাবি তো? এটা কি? এটা হচ্ছে এ আর বি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য। বি বিন্দুতে কিছু একটা বিভব হবে, এ বিন্দুতেও কিছু একটা বিভব হবে। তুই দেখেছিস এ যত কাছে যাবে তত বিভব বাড়বে। তো আমি বলে দিচ্ছি যে বি বিন্দুর বিভবটা হচ্ছে ভি, ঠিক আছে? আর এ বিন্দুর বিভবটাকে বলে দিচ্ছি ভি প্লাস ডিভি, সামান্য একটু বেশি, একটু জাস্ট বেশি, ডিভি বলতে পারি আমি এরকম। তাহলে এই জায়গাটায় কি লিখবো? ভি প্লাস ডিভি মাইনাস ভি, দ্যাট ইজ ডিভি। বল বুঝলি কিনা? তার মানে ই ইকুয়াল টু হবে মাইনাস ডিভি ডিআর। আলাদা কিছু বেরোনি কিন্তু একই জিনিস, চেহারাটা আলাদা শুধু। বিভব পার্থক্য বাই ডিস্টেন্স উইথ নেগেটিভ সাইন, এটাও বিভব পার্থক্য বাই ডিস্টেন্স উইথ নেগেটিভ সাইন, শুধু এটা ডেরিভেটিভ ফর্মে আর এটা জাস্ট জেনারেল ফর্ম ক্লাসিক্যাল মেথডে, ঠিক আছে? ভি প্লাস ডিভিটা, বি বিন্দুতে একটা বিভব থাকবে না, ভি ধরে নিচ্ছি, আর এ বিন্দুতে একটা বিভব থাকবে, তো সামান্য একটু বেশি হবে এটার থেকে, একটু বেশি হবে। তো তো একটু বেশিটা আমি ধরলাম যে ভি এর সাথে একটু ডিভি যোগ করলে বেশি হয়ে গেল। হ্যাঁ, ডি আর হচ্ছে এদের দুজনের মধ্যে দূরত্ব, খুব স্মল ডিস্টেন্স। বলে এতদূর পর্যন্ত সমস্যা নেই। এখানে কি করেছি, কার কার মধ্যে বিভব পার্থক্য লিখেছি? এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য লিখেছি না, তাই করেছি। এ বিন্দুর বিভব মাইনাস বি বিন্দুর বিভব, বুঝে গেছিস এবার? কারো সমস্যা আছে আর কিছু নেই তো? এই যে সম্পর্কটা তৈরি করলাম এটা দিয়ে কিন্তু প্রচুর প্রবলেম আছে, প্রচুর। মেইনলি এটা খুব ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা। এটাকে আমি আরেকটু ইলাবোরেট করে দিচ্ছি, একটু মন দিয়ে শোন। তো বুঝে গেলি, আমি জাস্ট বুঝিয়ে দিলাম তোকে, দিতেই হবে এমন তো কোনো মানে, আর তোকে তো ডেরিভেশন করতে হচ্ছে না, ঠিক আছে? এক্সপ্লেন করে দিলাম আমি। যদি ভুলে যাস তাহলে ওখানে নোটে পাশে লিখে রাখতে পারিস, যদি ভুলে যাস পাশে লিখে রাখতে পারিস। হ্যাঁ 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 হ্যাঁ, একই তো জিনিস। আচ্ছা, এই যে জিনিসটা বেরালো তড়িৎ ক্ষেত্র ই ইকুয়াল টু মাইনাস ডিভিডিআর, বেরালো তো? এটাকে, যেহেতু তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর কোয়ান্টিটি, ভালো করে শোন, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তো যে কোনো ভেক্টর কোয়ান্টিটিকে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এই আকারে লেখা যায় না, কম্পোনেন্ট আকারে? তো আমি এরকম ভাবে বলছি এর একটা এক্স কম্পোনেন্ট থাকবে, একটা ওয়াই কম্পোনেন্ট থাকবে, আর একটা জেড কম্পোনেন্টও থাকবে, তাই না? এরকম ভাবে একটা ই ভেক্টরের তিনটে কম্পোনেন্ট থাকবে। তো তুই যদি এদের সঙ্গে ওই ডেরিভেশন আকারে বিভবের ফর্মুলাটাকে আনতে চাস তাহলে এরকম ভাবে লিখবি যে ইএক্স মানে হচ্ছে ডিভি ডিএক্স, ইএক্স মানে কি? ডিভি ডিএক্স। ইউআই মানে হচ্ছে মাইনাস ডিভি ডিওয়াই, বুঝতে পারছিস? এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, এখানে ডিস্টেন্সটা এক্স, এখানে ডিস্টেন্স ওয়াই, আর জে ক্যাপ এটা হচ্ছে মাইনাস ডিভি ডিজেড কে ক্যাপ। এরকম ভাবে তখন আমাকে লিখতে হবে যদি ভেক্টর ফর্মে সম্পর্ক জানতে চাই। কি বোঝা গেছে? অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে এখানে ডি থাকে না, এখানে থাকে এরকম ডেল ভি ডেল এক্স, এগুলোকে ডেল বলা হয়, পার্সিয়াল ডেরিভেটিভ। তো তোদের ক্লাস 11-12 এর জন্য পার্সিয়াল আর নর্মাল ডেরিভেটিভ তুই উলট পালট করতে পারিস, কিছু করবে না, নাম্বার কাটবে না, ঠিক আছে? অ্যাকচুয়াল ব্যাপারটা কি, এইটার এটার মধ্যে ডিফারেন্স কি? যখন আমি এইভাবে লিখবো তখন তুই ভাববি যে শুধুমাত্র এক্স এর রেসপেক্টেই ডেরিভেটিভ করব। এই ভি এর মধ্যে এক্স ছাড়া যদি ওয়াই জেড কোনো কিছু থাকে তারা কনস্ট্যান্ট হিসেবে থাকবে, তারা ফাংশন নয়, ঠিক আছে? কিন্তু যদি তুই এটা লিখতি তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি কিন্তু সবগুলোই ভেরিয়েবল, বোঝা গেছে? কিন্তু এটা করতে গেলে কি হবে, শুধু এক্সটাই ভেরিয়েবল হবে, বাকি সবাই কনস্ট্যান্ট। ক্লিয়ার এতটুকু? তো তোদের এটা নিয়ে চাপ নিতে হবে না, তুই ওটাই লিখ। লেখা আছে কিনা একটু দেখে নে তো, লেখা আছে? ব্যাস, তাহলে এই হচ্ছে সম্পর্ক। এটা দিয়ে কিন্তু প্রচুর প্রবলেম আসবে, আমি প্রবলেম দেবো তোদের, একটা একটা করে করাবো। ফর্মুলা মুখস্থ হলো, ই ইকুয়াল টু কি মনে রাখবো, মাইনাস ডিভি ডিএক্স। যদি কখনো তোকে বলে যে ই ভেক্টরের মান বের করো তাহলে ভেক্টর ফর্মুলা চলে গেলি তুই,
ই ভেক্টরের মান মানে হচ্ছে রুট ওভার ইএক্স স্কোয়ার ইউয়াই স্কোয়ার ইজেড স্কোয়ার। এইভাবে মানটাও বের করে দেখিয়ে দিতে পারি। কারো কোনো সমস্যা আছে এতদূর পর্যন্ত? নেই। নেক্সট পার্ট আছে তড়িৎ স্থিতিশক্তি। স্থিতিশক্তি, ভালো করে নামটা শোন, স্থিতিশক্তি। স্থিতিশক্তি কখন আসে? তার আকার, আয়তন, অবস্থান এসবের জন্য আসে। ক্লাস 11-এও পড়েছিলাম আমরা, তাই না? তড়িৎ স্থিতিশক্তি মানে কি বুঝতে পারছিস? তড়িতের মধ্যে যখন শক্তি সঞ্চিত হবে তখন সেটাকে তড়িৎ স্থিতিশক্তি বলবো, তড়িৎ ক্ষেত্রের মধ্যে। তো তড়িৎ স্থিতিশক্তি কি করে বের করবো, কার জন্য বের করবো? আমরা তড়িৎ স্থিতিশক্তি বের করে দিয়েছি একটা তড়িৎ দ্বিমেরুর জন্য। কার জন্য? তড়িৎ দ্বিমেরুর জন্য স্থিতিশক্তির রাশিমালা বের করতে চাইছি। তড়িৎ স্থিতিশক্তি, আগে এই বিষয়টা বলে দিই, তারপরে আমি তড়িৎ দ্বিমেরুর জন্য দেখাচ্ছি। তড়িৎ স্থিতিশক্তি মানে হচ্ছে, মনে কর এখানে একটা চার্জ কিউ চার্জ ছিল, ঠিক আছে, ক্যাপিটাল কিউ চার্জ আমি বলে দিলাম জাস্ট। এবার এর আশেপাশে একটা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয়ে গেছে, হয়েছে। অন্য কোনো চার্জকে যদি আমি নিয়ে আসি তাহলে এই হয় আকর্ষণ করবে না বিকর্ষণ করবে। মনে করো আমি একটা পজিটিভ চার্জকে নিয়ে আসবো এখানে, তাহলে নিশ্চয়ই আসতে দিতে চাইবে না, ঠেলবে। আমি কি করবো? জোর করে ঠেলে নিয়ে আসবো, একে ফোর্স অ্যাপ্লাই করবো। তো যে ফোর্স অ্যাপ্লাই করে একে ঠেলে নিয়ে আসলাম মানে কিছু কার্য করলাম নিশ্চয়ই। এই কার্যটা কি হবে? ওর মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত হবে। যদি এটা এখানে স্টেবল হয়ে থেকে যায় তাহলে আমি যে কার্যটা করলাম সেটা কোথায় গেল? এদের মধ্যে স্টোর হয়ে গেল শক্তি হিসেবে। দ্যাট ইজ কল্ড ইলেকট্রিক এনার্জি বা তড়িৎ স্থিতিশক্তি, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। এই দুটো সিস্টেম এর মধ্যে সঞ্চিত হলো, ঠিক আছে। শক্তি তো কোনো ওই খাবার জিনিস না বা দেখার জিনিস না যে এ ওর মধ্যে ভাগাভাগি হয়ে যাবে, তা তো নয়, ঠিক আছে। ইনভিজিবল একটা জিনিস। তাহলে এই সিস্টেমটার মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয়ে গেল তাকে কি বলবো আমরা? তড়িৎ স্থিতিশক্তি। এর মানটা কি করে বের করবো? ভালো করে শোন। এই যে কিউ, তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করেছে। ধরে নে এখান থেকে আর ডিস্টেন্স দূরে এই যে বিন্দুটা, এখানে একটা বিভবও তো ক্রিয়েট করবে নাকি? সেই বিভবের মানটা কত হবে? এটাই হবে, যদি বায়ু মাধ্যম হয় এটাই হবে। এবার আমি একটা কিউ চার্জকে যদি এইখানে নিয়ে আসি তাহলে কি পরিমাণ ওয়ার্ক ডান আমাকে করতে হবে? একক আধানকে নিয়ে আসার জন্য বিভব করতে হয়। একক আধানকে নিয়ে আসার জন্য কতটা কার্য করতে হয়? বিভবের সমান। তাহলে কিউ চার্জকে নিয়ে আসার জন্য আমাকে কতটা কার্য করতে হবে? কিউ ইন্টু ভি, ঐকিক নিয়ম। আবার বলছি, একটা একক আধানকে নিয়ে আসার জন্য কত কার্য করতে হয়? বিভবের সমান। তাহলে কিউ আধানকে নিয়ে আসার জন্য কত কার্য করতে হবে? কিউ ভি। তো এটাকেই যদি আমি একটু সাজিয়ে লিখে দিই, এরকমটা পাবো কিনা? পাবো। এটাকেই বলা হচ্ছে স্থিতিশক্তি। ইউ কি বলা হচ্ছে এটাকে? স্থিতিশক্তি। এই যে কার্যের রাশিমালা সেটাই হচ্ছে স্থিতিশক্তি। বোঝা গেল? এই পরিমাণ শক্তি ওর মধ্যে হয়ে গেল সঞ্চিত। কারো সমস্যা আছে এতদূর পর্যন্ত? স্থিতিশক্তি একক বলতে পারবি? জুল, আর্ক, ক্যালোরি, তাই তো, এগুলো হচ্ছে তার একক। তাহলে ঘাবড়ানোর কিছু নেই। এবার মনে কর কোনো এক জায়গায় তিনটে আধান আছে, কিউ 1, কিউ 2, কিউ 3। এদের মধ্যে ডিস্টেন্স ধর আমি এটাকে বললাম আর1, আর12 বলে দিলাম, এটাকে আর23 বলে দিলাম, আর এটাকে ধর বলে দিলাম আর31। এরকম ভাবে এদের মধ্যে তিনটে ডিস্টেন্স আমি বলে দিয়েছি। তিনটে আধান আছে, আগে কটা ছিল? দুটো, এখন কটা আছে? তিনটা। তাহলে এই সিস্টেমটার জন্য তড়িৎ স্থিতিশক্তি কত হবে তোকে যদি জানতে চাই, তুই কি করবি বলতো? দুটো দুটো করবি। প্রথমে এদের দুজনের শক্তি বের কর, তারপরে এদের দুজনের বের কর, তারপরে এদের দুজনের বের কর, দিয়ে যোগ করে দে, হয়ে গেল টোটাল শক্তি। তাহলে আমি একবারে লিখছি যে শক্তি ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R12। তাই হবে তো? Q/R। তাহলে Q1 Q2 ডিভাইডেড বাই R12 লিখে দিয়েছি। তারপর আবার 1/4πε0 কমনই নিয়ে নিলাম। কাকে পাবো? Q2 Q3 কে পাবো। ও লিখেছি তো এখানে, Q2 Q3 ডিভাইডেড বাই R23। আর একটা কাকে পাবো? Q3 Q1 কে পাবো। কি বোঝা গেছে? অসুবিধা নেই তো এতদূর পর্যন্ত? স্থিতিশক্তি বের করতে পারবো ইজিলি। একটা জিনিস খেয়াল করেছিস, দুটো চার্জ ছিল তখন ফর্মুলা একটাই এসেছিল, মানে একটাই পদ এসেছিল। তিনটে যখন আসলো তখন পদ সংখ্যা কত হয়ে গেল? তিনটে হয়ে গেল। কোনো একটা রুলস বের করতে চাইছি আমি। এখানে দুটো ছিল কিন্তু কিন্তু পদ সংখ্যা দুটো হয়নি, একটা হয়েছে। এখানে তিনটে ছিল, পদ সংখ্যা কত হয়েছে? তিনটে হয়েছে। এবার যদি চারটা থাকে তুই ইমাজিন কর, 1 2 3 4, Q1 Q2 Q3 Q4, কটা হবে পদ বলতো? ভালো করে শোন। প্রথমে Q1 Q2 এর জন্য একটা পাবি, পাবি। Q2 Q3 এর জন্য একটা পাবি, দুটো হলো। আগে শোন আমার কথাগুলো।
তোরাই যদি পণ্ডিত হয়ে গেলি তাহলে তো হয়ে গেল সব। Q3 আর Q4, এদের দুজনের জন্য একটা পাবো, তিনটে হলো। এদের জন্য একটা পাবো, কটা হলো? চারটা। এবার দেখ, এই আর এর মধ্যে কি শক্তি থাকবে না? কটা? পাঁচটা। এর আর এর মধ্যে থাকবে ছটা। আর কোনো কম্বিনেশন আছে? কটা হলো তাহলে কম্বিনেশন? ছটা। তাহলে একটা রুলস তৈরি হবে নিশ্চয়ই এখান থেকে, তাই না? দুটো থাকলে একটা, তিনটে থাকলে তিনটেই হলো, চারটা থাকলে ছটা হয়ে যাচ্ছে। কোনো রুলস বানাতে পারছিস তুই? আমি বানিয়ে দিচ্ছি। যদি n সংখ্যক পার্টিকেল থাকে, n সংখ্যক চার্জ, n সংখ্যক আধান যদি থাকে, তাহলে তার জন্য যে কম্বিনেশন, নাম্বার অফ কম্বিনেশন, এটা লেখা নেই, তোরা লিখে নিবি, হ্যাঁ? নাম্বার অফ কম্বিনেশন কত হবে বলতো? n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। কত হবে? কতগুলো কম্বিনেশন হবে? n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। এখানে বসা। কতগুলো চার্জ পার্টিকেল ছিল? তিনটে। 3 ইন্টু থ্রি মাইনাস ওয়ান বাই টু কত হবে? কটা আছে এখানে? চারটা। 4 ইন্টু চার মাইনাস ওয়ান বাই টু কর দেখি। বুঝতে পেরেছিস? তাহলে এই ফর্মুলা অনুযায়ী কম্বিনেশন। আমি এটা লিখলাম কেন? কেন লিখলাম? তোরা কি নিজে নিজে এখান থেকে বানাতে পারতি না? অবভিয়াসলি পারতি। তিনটা থাকলে বানিয়ে দিতি, চারটা, 10টা থাকলে কি করতি? 10টা থাকলে কি করতি? তখন তো তুই ওই খুঁজে 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 ঠিক করলাম না করলাম ওই করতে টাইম পার। তো তোর আগে থেকে জানা থাকবে যে 10টা থাকলে কতগুলো হয়, আমি অতগুলো করেছি কিনা। বোঝা গেছে? তো সেই কম্বিনেশন নাম্বারটা তোরা লিখে রাখ, সবাই লিখে রাখ। তাহলে লেখা হয়ে গেছে সবার কম্বিনেশনটা। ওকে, এবার আমি স্থিতিশক্তি বের করব কার জন্য বলতো? তড়িৎ দ্বিমেরুর জন্য। বল অনিন্দিতা, কি করবো এবার? তড়িৎ দ্বিমেরু বের করবো। বাহ, কাজ নাই, আমি বসে বসে এখন তড়িৎ দ্বিমেরু বের করবো। বললাম তড়িৎ দ্বিমেরুর জন্য স্থিতিশক্তির রাশিমালা বের করব। ঠিক আছে, লাস্ট ওইটুকু ওয়ার্ডই শুনতে পেরেছিলি অবচেতন মনে। আচ্ছা, তাহলে বের করতে যাচ্ছি এখন তড়িৎ দ্বিমেরুর জন্য স্থিতিশক্তির রাশিমালা। মন দিয়ে, এদিকে মন দিয়ে শোন কথাগুলো। এ দেখ, এটা হলো তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের নেচার বলতে পারবি? সুষম তড়িৎ ক্ষেত্র। কি করে বুঝলাম সুষম তড়িৎ ক্ষেত্র? ব্যাস, এখানে একটা পজিটিভ চার্জ আছে, এখানে একটা নেগেটিভ চার্জ আছে কিউ কিউ মানের। তাহলে এটা কি? তড়িৎ দ্বিমেরু। এর মধ্যে একটা ডিস্টেন্স আছে, তো 2l ডিস্টেন্স আমরা ধরে নিই। তাহলে এর যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, যাকে আমরা পি দ্বারা ডিনোট করি, সেটা কিউ ইন্টু 2l। মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে। আচ্ছা, মনে কর এটা এই তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশনের সাথে, প্রথমত তড়িৎ দ্বিমেরু ডাইরেকশন হয় নেগেটিভ থেকে পজিটিভের দিকে, মানে এই ডাইরেকশনে। তড়িৎ দ্বিমেরু ডাইরেকশন কোন দিকে? নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তো এদের মধ্যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে আছে, ধরে না থিটা অ্যাঙ্গেল। কত অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে আছে? থিটা। তো এর মধ্যে নিশ্চয়ই একটা টর্ক কাজ করবে, যেটা আমরা তড়িৎ ক্ষেত্রে চ্যাপ্টারে অলরেডি পড়ে নিয়েছি। কিভাবে টর্ক কাজ করবে? ওপরের দিকে একটা ফোর্স, নিচের দিকে একটা ফোর্স, ওপরে কিউই, নিচেও কিউই, তাই তো? লব্ধি বল শূন্য, কিন্তু যেহেতু আলাদা আলাদা বিন্দুতে বল কাজ করেছে, তার জন্য একটা টর্কের রাশিমালা আছে, টর্ক টাউ। টাউ ইকুয়াল টু কি বলেছিলাম? পি ই সাইন থিটা। যেখানে পিটা কি? তড়িৎ দ্বিমেরুর ভ্রামক, ইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, থিটা তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। এবার আমি চাই স্থিতিশক্তি বের করতে। কি বের করতে চাই? তো স্থিতিশক্তি আর কৃতকার্যের সঙ্গে সম্পর্ক আছে। প্রথমে কৃতকার্যটাকেই বের করে দিই, তারপর স্থিতিশক্তিতে যাচ্ছি আমি, ঠিক আছে? এই জায়গাটা একটু কনফিউজিং, ভালো করে শুনবি। যতগুলো রাইটারের বই নিবি প্রত্যেকটাতে আলাদা আলাদা বিষয় পাবি, ঘাবড়ে যাবি কিন্তু। তো মন দিয়ে শোনো আমি কি বলছি। এই যে তড়িৎ দ্বিমেরুটা আছে, এর উপরে একটা টর্ক কাজ করছে। আমি কি করবো? একে এর টর্কের বিরুদ্ধে সামান্য করে ঘোরাবো, জাস্ট সামান্য। এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, একে জাস্ট এরকম ভাবে ঘোরাবো। তাহলে এই পজিশনটাতে আমি নিয়ে আনতে চাইছি। কতটুকু অ্যাঙ্গেল ঘোরাচ্ছি? খুব কম বলেছি, মানে ধরে না ডি থিটা অ্যাঙ্গেল ঘোরাচ্ছি, একদম ডি থিটা, খুব কম ডি থিটা অ্যাঙ্গেল আমি ঘোরালাম। তাহলে যে ওয়ার্ক ডানটা আমাকে করতে হলো, সেই ওয়ার্ক ডানটা কত বলতো? টাউ ইন্টু ডি থিটা। বৃত্তীয় গতি চ্যাপ্টার পড়েছিলাম ক্লাস 11-এ। কার্যের রাশিমালা আমরা সাধারণত এটাই বুঝি যে বল গুণিত সরণ, তবে সেটা রৈখিক কেস, লিনিয়ার কেস। যদি ঘূর্ণন হয়, কৌণিক হয়, তখন কি করবো? বলের ভূমিকা নিবে টর্ক, আর সরণের ভূমিকা নিবে কৌণিক সরণ। এই দেখ, বলের ভূমিকা টর্ক, আর সরণের ভূমিকা কে নিয়েছে? কৌণিক সরণ। টাউ ইন্টু ডি থিটা। কারো কোনো সমস্যা নেই। এটা আমি ডি থিটা অ্যাঙ্গেল ঘোরানোর জন্য ওয়ার্ক ডান বের করলাম। আমি যদি থিটা 1 থেকে থিটা 2 ঘোরাতে চাই, তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। থিটা 1 থেকে কত ঘোরাতে চাইছি? থিটা 2। কত অ্যাঙ্গেল আমি জানি না, বাট এইরকম আমি ডেটা নিয়ে নিয়েছি। তো এবার তুই কি করবি বল? ইন্টিগ্রেশন করবি ফ্রম থিটা 1 টু থিটা 2 পিই সাইন থিটা ইন্টু ডি থিটা, নাকি? পিই তো কনস্ট্যান্ট, বেচারাকে বাইরে বের কর।
আর সাইন থিটার যদি ইন্টিগ্রেশন করিস কি হবে? শিওর? তাহলে কি হয় এখানে? এখানে হয় মাইনাস কস থিটা। কি হয় এখানে? মাইনাস কস থিটা। ঠিক আছে, ডেরিভেটিভে কস সি থাকতে গেলে নেগেটিভ চলে আসে, আর এখানে সি আসলে নেগেটিভ হয়, সি থাকলে না, সি যদি আসে। বোঝা গেল? তাহলে মাইনাস কস থিটা ফ্রম থিটা 1 টু থিটা 2। ভুল করিনি নিশ্চয়ই? আচ্ছা, এবার এটাকে তুই কি করবি দেখ, পি রাখ, মাইনাসটাকে বাইরে বের করে দে, সুবিধা হবে। তাহলে মাইনাস নেই এখানে, হ্যাঁ, কি বসাবি প্রথমে? আপার লিমিট কস থিটা 2, তারপরে কি বসাবি? কস থিটা 1। এই হচ্ছে তোর ফর্মুলা। এই পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, সামনে মাইনাস আছে, মাইনাস পিই কস থিটা 2 মাইনাস কস থিটা 1। এটাই তোরা মুখস্থ রাখবি, আমি বারবার বলছি এটাই মুখস্থ রাখবি। বইয়ে যদি আলাদা কিছু থাকে তো আলাদা মুখস্থ করবি না, এটাই মুখস্থ করবি। এটা জেনারেল ফর্মুলা, এটা ওয়ার্ক ডানের রাশিমালা। ঠিক আছে, এটাই স্থিতিশক্তির রাশিমালা। এবার বিভিন্ন বইতে কি করে জানিস, এটাকে একটু চেঞ্জ করে। কিভাবে চেঞ্জ করে? ওরা 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা সেটাকে স্ট্যান্ডার্ড ধরে নেয়। কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ওরা রোটেট করায়। বুঝতে পারলি ব্যাপারটা? তার মানে কি করে, এখানে 90 ডিগ্রি নেই, এখানে থিটা নেই, যে 90 ডিগ্রি থেকে থিটা করছি। কোথা থেকে কোথায়? 90 থেকে থিটা। তাহলে ওদের অনুযায়ী যখন স্থিতিশক্তি বের করবে তখন কি করবে? পি বাইরে থাকবে, এখানে সাইন থিটা ডি থিটা থাকবে, আর এখানে করবে ফ্রম 90 ডিগ্রি টু থিটা। ঠিক আছে, তাহলে তুই এই জিনিসটাই পাবি, শুধু ভ্যালুগুলো বসে দে। তো ভ্যালু বসে কি পাবি? মাইনাস পি কস থিটা 2, থিটা 2 কি লিখবি? কস থিটা মাইনাস কস 90 ডিগ্রি, নাকি কস 90 ডিগ্রি কি হয়? 0। তাহলে কি পাওয়া যাচ্ছে দেখ, পিই কস থিটা মাইনাস। এটাকে স্থিতিশক্তির রাশি মালা হিসেবে ধরে ম্যাক্সিমাম বইতে। তুই অপশনের উপর ডিপেন্ড করবি, অপশনে কি দিয়েছে। যদি অপশনে এটাই থাকে তাহলে এটাই কারেক্ট করে দিলি, আর যদি না থাকে তাহলে এটাকে কারেক্ট করে দিলি। বোঝা গেল? সাধারণত কৃতকার্য, সাধারণত কৃতকার্য বলতে গেলে এই রাশিমালায় যায়, আর স্থিতিশক্তি বলতে গেলে এই রাশিমালায় যায়। তবে এই জায়গাটা নিয়ে একটু কনফিউজ হয়। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। তোরা স্থিতিশক্তি হিসেবে এটাকে মনে রাখবি, আর কৃতকার্য হিসেবে এটাকে মনে রাখবি। আমি তো বলবো একটাই মুখস্থ করবি, যদি স্থিতিশক্তি বলে তাহলে থিটা 1 এর জায়গায় 90 ডিগ্রি বসিয়ে দিবি, ব্যাস কাজ হয়ে গেল। কি বোঝা গেছে? এবার আমার নোটে যদি কোনো কারেকশন করতে চাস তো করে নে, করে নে। আচ্ছা, 1 মাইনাস কস থিটা কেন হয়েছে? এবার ভালো কথা, আমি যদি এখানে 0 ডিগ্রি থেকে থিটাতে যেতাম, 0 থেকে যদি থিটাতে যেতাম, তাহলে থিটা 1 এর মান 0, থিটা 2 এর মান থিটা, থিটা 2 এর মান থিটা, আর এটার মান 0। এটা কস 0 ডিগ্রি কত হবে? 1। তাহলে কস থিটা মাইনাস 1, এই মাইনাসটাকে ভেতরে ঢুকে 1 মাইনাস কস থিটা করেছি। কি বুঝতে পেরেছিস তো? বিভিন্ন রকম ভাবে এটাকে লেখা যায়, এক এক বইয়ে এক এক রকম আছে। আমি ওটাও লিখে রেখে দিচ্ছি, যে কৃতকার্য যদি আমি 0 ডিগ্রি থেকে থিটা করি, পিই সাইন থিটা ডি থিটা, তাহলে আমি এরকম লিখবো যে পিই 1 মাইনাস কস থিটা। আর আমাকে বের করে দেখাতে হবে না আশা করি এটা। কি বুঝতে পারলি কিনা? কতগুলো ফর্মুলা হলো? 3টে ফর্মুলা তৈরি হয়ে গেল এখানে। জেনারেল ফর্মুলা কোনটা? এইটা, সামনে মাইনাস কস থিটা 2 মাইনাস কস থিটা 1। এই জায়গাটা খুব ভাইটাল, কোশ্চেন আসতে গেলে খুব ঠান্ডা মাথায় এই জায়গাটা ইউজ করতে হবে ফর্মুলাটাকে। হ্যাঁ, এই হলো রে। এবার নেক্সট পার্ট হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা আহিত বস্তু যদি থাকে তাহলে তার গতিশক্তির রাশিমালা। কি বললাম? তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা আহিত বস্তু, আহিত বস্তু বলতে যার আধান আছে, তাই তো? এরকম একটা বস্তুর গতিশক্তির রাশিমালা। গতিশক্তির রাশিমালা জন্ম থেকে মুখস্থ তোদের, হাফ এম ভি স্কোয়ার। যেদিন জন্ম নিলি প্রথম দিন কান্না শিখলি, তারপরের দিন কি শিখলি? হাফ এম ভি স্কোয়ার বলা শিখলি। আগে শিখে গেলি, এমন কিছু শিখিসনি প্রথমে, তারপরে এগুলো শিখবি তারপরে তো। আচ্ছা শোন, এই হলো তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন। কার ডাইরেকশন? তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন। দুটো বিন্দু নিয়েছি, এ বিন্দু আর বি বিন্দু। এ বিন্দুতে যে বিভব সেটাকে ভি এ বললাম, আর বি বিন্দুর বিভবটাকে বললাম ভিবি। বল কোন বিন্দুর বিভব সব থেকে বেশি? ভি এ সব থেকে বেশি। তাহলে ভি এ গ্রেটার দেন ভিবি। আচ্ছা, তো যদি কোনো একটা চার্জ পার্টিকেল এ থেকে বি তে যায়, ধরে কিউ চার্জ পার্টিকেল এ থেকে বি তে গেল, কে গেল? কিউ চার্জ পার্টিকেল। তাহলে কতটা ওয়ার্ক ডান করলো বলতো? কিউ ইন্টু বিভব প্রভেদ, এই পরিমাণ ওয়ার্ক ডান করলো, তাই না? এবার যখন চার্জ পার্টিকেলটা এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাবে, ওর কিন্তু ভেলোসিটি চেঞ্জ হবে। কেন ভেলোসিটি চেঞ্জ হবে? রিজন বলছি শোন।
এ বিন্দুতে কিছু একটা ভেলোসিটি ছিল, সাপোজ ছিল, ধরে নিচ্ছি, পরে সেটাকে জিরো ধরতে পারি আমি, কিছু একটা ভেলোসিটি ছিল, কিন্তু ওই চার্জ পার্টিকেলটা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে, তার মানে সে একটা ফোর্স ফিল করছে, করছে তো? যদি ফোর্স ফিল করে তাহলে তার মধ্যে ত্বরণ আছে, আর ত্বরণ আছে মানে বেগ বাড়ছে। কি বুঝতে পারলি? তাহলে চার্জ পার্টিকেলটা যতই এ থেকে বি এর দিকে যাবে ওর বেগ তত কি হবে? বাড়বে। তুই মনে কর এ বিন্দুর বেগ হচ্ছে, এ বিন্দুতে যখন ছিল তখন বেগ হচ্ছে ভিএ, স্মল ভিএ, আর বি বিন্দুতে যখন ছিল তখন বেগ কত ছিল? ভিবি। তাহলে গতিশক্তির পরিবর্তন কত হলো? হাফ এম ভিবি স্কোয়ার মাইনাস হাফ এম ভিএ স্কোয়ার, নাকি? হাফ এম ভিবি স্কোয়ার মাইনাস হাফ এম ভিএ স্কোয়ার। কে কে বুঝতে পারলি না বল? হ্যাঁ দাদা। দুটো চার্জ তো ছিল না, এখানে একটাই চার্জ ছিল, কিউ চার্জকে জাস্ট নিয়ে গেছি। এ আর বি দুটো বিন্দু ছিল তড়িৎ ক্ষেত্রের মধ্যে, দুটো জায়গা, আর একটা কিউ চার্জ এখান থেকে এখানে যাচ্ছে। তাহলে কিউ চার্জটা এখান থেকে এখানে যাওয়ার জন্য কৃতকার্য বিভবের রাশিমালা অনুযায়ী এটা ম্যাক্সিমাম বিভব মাইনাস মিনিমাম বিভব, মাইনাস করে দিলাম। এবার এটা যদি আমি গতিশক্তির ফর্মে লিখতে চাই তাহলে কি করে লিখবো? এখানে বেশি গতিশক্তি, এখানে কম গতিশক্তি, তাহলে গতিশক্তির পরিবর্তন কতটা হলো? বেশি মাইনাস কম, এতটা গতিশক্তির পরিবর্তন হলো। এই পরিবর্তনটা তো কৃতকার্যের সমান হবে, নাকি? তাই এখান থেকে রাশিমালা তৈরি হয়ে গেল। এটা হচ্ছে একটা রাশিমালা। এবার বাই চান্স যদি তোকে বলে যে চার্জটা স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছিল, কিভাবে? স্থির অবস্থা। তো স্থির অবস্থা মানে প্রাথমিক বেগ নেই, অন্তিম বেগ যেটা আছে ওটাকে ধর ভি বলে দিলাম আমি, স্মল ভি, তাই না? তাহলে রাশিমালা কি হয়ে গেল? কিউ ইন্টু ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু হাফ এম স্মল ভি স্কোয়ার। এবার তুই যদি এই বিভব পার্থক্যতে দেখা যাবে না, এবার তুই যদি এই বিভব পার্থক্যটাকে ক্যাপিটাল ভি ধরে নিস, কিউ ইন্টু ক্যাপিটাল ভি, তাহলে এদিকে থাকছে হাফ এম স্মল ভি স্কোয়ার, এটা বিভব ওটা বেগ, হ্যাঁ? তাহলে দেখ এখান থেকে একটা রাশিমালা তৈরি হয়েছে, ভি ইকুয়াল টু টু কিউ ভি ডিভাইডেড বাই এম আন্ডার রুট, বেগের রাশিমালা। তোকে এটা মুখস্থ করতে হবে না, চাপ নিতে হবে না, একদম জেনারেল ফর্মুলা মনে রাখ, কিউ ইন্টু ভি ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, অটোমেটিক চলে আসবে এটা। কি বুঝতে পেরেছিস তো? কারো সমস্যা আছে? বল অঙ্কিতা, কি সমস্যা? ঠিক আছে, ওকে। তাহলে গতিশক্তি নিয়ে তোদের ক্লিয়ার হয়ে গেল, গতিশক্তির রাশিমালা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, লাস্ট একটা পার্ট আমরা পড়বো আজকে, লাস্ট একটা পার্ট, সেটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস বা সমবিভব তল। বল কি ডাউট বল? হ্যাঁ, দেখ আমি এখানে স্থির অবস্থায় আছি, আমার উপর যদি কেউ ফোর্স অ্যাপ্লাই করে দেয় আমি যাবো না? আমি স্থির অবস্থায় আছি, আমার ভেলোসিটি কত? জিরো। তুই এসে পিছন থেকে আমার উপরে বল প্রয়োগ করলি, নড়বো কি নড়বো না? তাহলে এই এখানে রেস্টে ছিল মানে জিরো ভেলোসিটি ছিল, একে জাস্ট আমি রেস্টে রাখলাম, কিন্তু যেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলাম ওর উপরে ফোর্স অ্যাপ্লাই করতে শুরু করে দিল, আর ফোর্সের জন্য বেগ বাড়তে থাকলো ওর। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট পার্ট বললাম তড়িৎ সমবিভব তল। সমবিভব তল, নাম শুনেই বুঝতে পারছিস কি জিনিস। এমন একটা তল যার প্রত্যেকটা পয়েন্টের বিভব সমান, তো তাকেই বলবো সমবিভব তল। ধরে নে এখানে একটা কিউ চার্জ আছে, এখান থেকে আর ডিস্টেন্স দূরে এই বিন্দুতে তড়িৎ বিভব কত হবে? কিছু একটা হবে, ফর্মুলাও জানিস তোরা, 1/4πε0 কিউ বাই আর। এখান থেকে আর দূরত্বে কত হবে? সেমই হবে না? এখান থেকে আর দূরত্বে কত হবে? আচ্ছা এখান থেকে আর দূরত্বে কত হবে? এখান থেকে ভেতরে আর দূরত্বে সেম। তো পুরোটাকে যদি জয়েন করে দিই আমি একটা ফুটবলের শেপ পাবো কিনা? তো ওই ফুটবল আকৃতির যে তলটা পেলাম ওই তলের প্রত্যেকটা পয়েন্টে বিভব, তাহলে এটা হয়ে গেল সমবিভব তল। বুঝতে পারলি? তাহলে একটা বিন্দু আধানের জন্য যে কোনো ব্যাসার্ধের যে গোলক পাবো সেই গোলকটাই হবে সমবিভব তল। আমি একটা ব্যাসার্ধ নিলাম, এই ব্যাসার্ধের যে গোলকটা পেলাম সেই গোলকটা সমবিভব তল, সমবিভব তল। ব্যাসার্ধ বাড়িয়ে দিলাম, আবার একটা গোলক নিয়ে নিলাম, ওটাও সমবিভব তল। তাহলে যে কোনো ব্যাসার্ধে তুই একটা গোলক ইমাজিন কর, সেই গোলকটা সমবিভব তলই হবে। কি বোঝা গেছে? যে কোনো দূরত্ব বলছি না আমি, যে কোনো ব্যাসার্ধের গোলক বলছি, এটা হচ্ছে সমবিভব তল। একটা কথা তোকে মাথায় রাখতে হবে যে সমবিভব তলের সঙ্গে তড়িৎ ক্ষেত্র সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে? 90 ডিগ্রি। কারণ তড়িৎ ক্ষেত্র কিভাবে বেরাবে? এইভাবে লম্বভাবে বাইরের দিকে বেরিয়ে যাবে, আর এটা হচ্ছে সেই তলটা। তো সমবিভব তল, সমবিভব তল এবং তড়িৎ ক্ষেত্র এরা সবসময় কি হবে? পারপেন্ডিকুলার হবে। মনে থাকবে, সমবিভব তল এবং তড়িৎ ক্ষেত্র সবসময় কি হবে? পারপেন্ডিকুলার হবে। তোর যদি ক্লিয়ার না হয় এটা, তবু আমি ম্যাথমেটিক্যালিও প্রুভ করে দিতে পারবো যে এটা পরস্পর পারপেন্ডিকুলার হবে। কিভাবে করে দিচ্ছি শোন। এই যে তলটা তুই দেখতে পাচ্ছিস সমান বিভব আছে,
তো আমি মনে কর এ বিন্দু থেকে বি বিন্দুতে যাব, বা ধরুন এটা এ বিন্দু এটা বি বিন্দু, ঠিক আছে? এ বিন্দু থেকে কোথায় যাব? বি বিন্দুতে যাব। আমাকে কার্য কত করতে হবে? কিউ ইন্টু ভি, নাকি? ভি মানে কি? এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য। বল বিভব পার্থক্য কত এ আর বি এর মধ্যে? কত? ভি মাইনাস ভিবি, জিরো হবে না রে। সমবিভব তল, মানে আসছে মাথায়, বাট ধরতে পারছি না, হরলিক্স খেতে হবে আমাদেরকে, কানেকশন ছুটে যাচ্ছে একটু একটু করে। এ আর বি এর মধ্যে বিভবের পার্থক্য নেই, শূন্য। তাহলে এই ভিটাকে তুই জিরো করতে পারিস, কিউ ইন্টু জিরো, মানে ওয়ার্ক ডান কত হলো? জিরো। এই ওয়ার্ক ডানটাকে আমি অন্যরকম ভাবে বের করছি। কিভাবে বের করছি শোন। মনে কর এই অঞ্চলে তড়িৎ ক্ষেত্র এদিকে নাই, কোন দিকে নাই? এদিকে নেই। তড়িৎ ক্ষেত্রে এইভাবে আছে ধরে নিচ্ছি, ভুলটাই ধরে নিচ্ছি যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল না করে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? থিটা অ্যাঙ্গেল করে আছে। আমি ওকে নিয়ে যাব কোথায়? এ থেকে বি অভিমুখে, তাই তো? তাহলে ই এর এ বি উপাংশটা কত? ই কস থিটা। তার মানে এ বি বরাবর কত বল কাজ করছে? ই কস থিটা। তাহলে বল হচ্ছে ই কস থিটা। বল ইন্টু সরণ, সরণ কত রে? এ বি। এ থেকে বিতে যাচ্ছি, এ বি হচ্ছে সরণ। কি বুঝতে পারলি আমি কি বললাম? ও ওয়ার্ক ডান বের করছি এ থেকে বিতে যাওয়ার জন্য, বল ইন্টু সরণ করে। বলটাকে তো ই বলতে পারি না, কারণ ই ওই দিকে আছে। তাহলে ই এর উপাংশ নিয়ে নিলাম, ই কস থিটা ইন্টু ডিস্টেন্স এ বি। এই পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। কি বোঝা গেছে? এটা কি হতে হবে? এটা জিরো হতে হবে। সমবিভব তলের উপরে ওয়ার্ক ডান কত? জিরো। তো জাস্ট এখান থেকে তুই ইকুয়াল কর, এ বি তো আর জিরো হতে পারে না রে, অর্থাৎ একটা ডিস্টেন্স পাবো। তড়িৎ ক্ষেত্র যদি শূন্য হয়ে গেল, তাহলে সমবিভব তল কোথা থেকে আসছে? তো তড়িৎ ক্ষেত্র নাই, তাহলে জিরো হতে হবে কাকে? কস থিটাকে। আর কস থিটা জিরো মানে কত? থিটা। দেখ প্রমাণ হয়ে গেল, এটা 90 ডিগ্রি হতেই হবে। কি বোঝা গেছে? তার মানে সমবিভব তল আর তড়িৎ ক্ষেত্র সবসময় কেমন হবে? 90 ডিগ্রি হবে। মনে থাকবে কিনা? ব্যাস, এই ছিল তোদের সমবিভব তল। এইটুকু ছিল সমবিভব তল। তার তড়িৎ বিভব চ্যাপ্টারটা এতটাই ছোট, এইটুকু কনসেপ্ট ছিল এর মধ্যে। যা যা কনসেপ্ট শিখলি আজকের ক্লাসে আর আগের ক্লাসে, তার উপর বেস করে প্রবলেম করবো এবার। কিছু বেছে বেছে প্রবলেম করাচ্ছি আমি।